ডেমোক্রেসি বলে একটা আলাপ এখন ইউরোপে করছেন ভিক্টর অরবানরা। লিবারেল উদার মধ্যপন্থী গণতন্ত্রের জন্য লড়াই করা একজন মানুষ। লড়াই অনেকেই করে, যে মানুষটা লড়াই করতে গিয়ে ব্যক্তিগত পারিবারিক ভয়ঙ্কর মূল্য দিয়েছেন। আর একটু পেছনে যদি যে তারও আগে এই দেশের মানুষকে অসাধারণ স্বপ্ন দেখিয়েছিল একজন প্রেসিডেন্ট, তার স্ত্রী হিসেবেও তিনি প্রাথমিকভাবে যে মানুষটাকে হত্যা করা হয় এবং খুব কম বয়সে তিনি বিধবা হয়েছিলেন, তারপরে তার যে লড়াই বাংলাদেশকে ক্রমাগত সার্ভ করে যাওয়া এবং শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় তার জীবনে তাকে এভাবে বলা ঠিক না, মানে মানুষ মানুষই কিন্তু একদম একটা সেন্টের কাছাকাছি একটা জায়গায় তাকে নিয়ে গেছে। শেষে এসে তিনি যে লড়াইটা করেছেন, তার লড়াইটা না আমরা অনেকে, যেহেতু উনি মাঠে নেমে মিছিল করেননি, জনসভা করেননি, করতে পারেননি, আসলে তার এই লড়াইটা আমরা অনেকে আন্ডার এস্টিমেট করেছি। আমি খুব বলতাম কথাটা, যেমন ধরুন তিনি তো 18 সালের নির্বাচনের আগে জেলে গেলেন, তিনি ছিলেন না। এরপরে করোনার ভয়ে শেখ হাসিনা তাকে বাইরে আনলো, কিন্তু একরকম গৃহবন্দী করে রাখলেন। তারপর অসুস্থ হয়ে গেলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে অসুস্থই ছিলেন। কিন্তু এই যে তিনি দেশ ছেড়ে চলে গেলেন না, এই যে উনি গেলেন না, এটা বাইরে থেকে জনাব তারেক রহমান অসাধারণ দক্ষতার সাথে দল সামলিয়েছেন। আর তিনি যে তার ভেরি প্রেজেন্স, ওনার থাকার কারণেই না এই বিএনপিকে যে কোনো কিছু করে ফেলা যায় না, এবং এটা উনি করেছেন। আমরা দুজনে এখানে ডক্টর, তার হেলথ এবং মানে আমরা যদি ধর্মীয় পয়েন্ট অফ ভিউ সরিয়ে রেখেও কথা বলি, তার আয়ুর ঝুঁকি নিয়ে কথাটা এইরকম। উনি সুচিকিৎসা পান নাই, উনি একটা ডিল নিতে পারতেন। উনি 18 সালে বিদেশে চলে গেলে তখন সম্ভবত আমার লিভার সিরোসিস হয়, উনি খুব আর্লি চেঞ্জেস যদি থাকতো, বা 24-এর আগেও তার সাথে এই আলোচনা চলছিল, আগে চলে গেলে ওনার একটা লিভার ট্রান্সপ্লান্ট হতে পারতো। এটা খুবই খারাপ অবস্থায় চলে গেছে, আরও অন্যান্য জটিলতা আছে, কিন্তু না, উনি মৃত্যুই বেছে নিলেন দেশের স্বার্থে। মানে আমি বলার সময় আমার কাছে আসলেই মানে অবাক লাগে উনি এটা করেছেন। ওনার একটা সন্তান এই বিগত সরকারের অত্যাচারের কারণেই সন্তান আসতে পারেনি, তিনি অবরুদ্ধ অবস্থায় সন্তানের মৃত্যু দেখেছেন, জেলে থেকে মায়ের মৃত্যু দেখেছেন, আরেক সন্তানের বিরুদ্ধে মামলা, তার আগে টর্চার্ড হয়েছেন। এই যে যাবতীয় লড়াই তিনি করেছেন, শেষ পর্যন্ত মানুষ তাকে ওই জায়গায় নিয়ে গেছে। এবং আমি যোগ করব, তিনি আসলে একেবারে সেন্টের পর্যায়ে চলে গেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে। আমি নিজে আমার বিপক্ষ বা শত্রু সম্পর্কেও চেষ্টা করি যতটা সম্ভব সফট থাকার জন্য, অন্তত ভদ্রতা যেন করি। আওয়ামী লীগের সময় তাদের মন্ত্রীদের সমালোচনা করার সময় আমি জনাব বলছি, এটা নিয়ে অনেকে ক্ষুব্ধ থাকেন, কিন্তু এই আমি না 5 আগস্টের পর শেখ হাসিনার বিরুদ্ধে খুবই টাফ কথাবার্তা বলেছি আমি, কারণ যখন চলে গেছে আমার এতদিনের এই যাবতীয় ক্ষোভ কিছুটা হলেও উগরে গেছে। কিন্তু খালেদা জিয়ার চাইতে বেশি টর্চার কে হয়েছে ব্যক্তিগতভাবে, দল সব কিছু মিলে। আমি খুব অবাক হয়ে দেখলাম, বা আমরা সবাই অবাক হয়ে দেখেছি, 5 আগস্ট থেকে পরবর্তী সময় পর্যন্ত এই মানুষটা একটা কথা ফিরিয়ে দিলেন না। এই সুযোগে যদি ফিরিয়ে দিতেন, মানুষ এটাকে লেজিটিমেট মনে করতো যে উনি পারেন, ওনার উপরে যা হয়েছে উনি পারেন, কিন্তু উনি করলেন না। তাতে যেটা হলো, তিনি ওই যে আমরা প্রায় বলি না, জাতীয় অভিভাবকের মতো জায়গায় চলে গেছেন। এবং আমি একটু বলি, অনেকে হয়তো অপছন্দ করবেন, তার মৃত্যু, তার শরীর ধ্বংস হওয়া, তার এত রোগের পেছনে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাই বিরাট দায়ী। কিন্তু তারপরও আমি যদি যোগ করি, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের স্টেটমেন্ট তার মৃত্যুর পর যদি আমরা দেখি, আমার মনে হয় তারা বুঝতে পেরেছেন যে উনি এমন একটা জায়গায় চলে গেছেন, তাকে না আর হালকা কিছু বলা যাবে না। শেখ হাসিনা তাকে গণতন্ত্রের লড়াইয়ের কথা বলে যেভাবে অভিষিক্ত করছেন, বিরাজনীতিকরণের কথা বলে সজীব ওয়াজেদ যাকে যেভাবে তাকে বক্তব্য দিচ্ছেন, তার মানে ওনারা এটা বোঝেন বাংলাদেশে তাদের রাজনীতির কোথাও কিছুটাও যদি সম্ভাবনা কোথাও যদি রাখতে হয়, বেগম খালেদা জিয়াকে রেকগনাইজ করেই সেটা করতে হবে। শুনি ওই জায়গায় চলে গেছে। এখন এই যে মানুষ আসলো, আসলে সেটারই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। আর একটা কথা একটু বলে রাখা জরুরি, বিশেষ করে জেনজিরা না ঠিকঠাক মতো বুঝতে পারেনি বেগম খালেদা জিয়া কী ছিল। তারা যে সময়টা বেড়ে উঠেছে, একটা বড় সময়ে তিনি অসুস্থ ছিলেন, জেলে ছিলেন, কিন্তু একটা মানুষ অসুস্থ জেলে থাকাও যে কত বড় রাজনীতি হতে পারে, জাস্ট দেশ ত্যাগ না করা ইটসেলফ বোঝেনি, বা এর আগে তিনি কি করেছেন না করেছেন এই ব্যাপারগুলো তাদের জানা ছিল না। 5 আগস্ট পরবর্তী সময়ে এই ব্যাপারগুলো সামনে আসতে শুরু করেছে। তার লড়াই, সাহস এবং দেশপ্রেমী কি দেশপ্রেম এবং উদারতা। আমি এই জায়গাটা বলছি, আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে আপনি প্রতিশোধ নিলেও কেউ কিছু বলতে, আচ্ছা 5 আগস্ট সামান্য একটা ক্ষোভের কথা, একটা ক্ষোভের শব্দ না দেশে আগুন জ্বালিয়ে দিতে পারত। উনি করেননি, মানুষকে বরং বলেছে শান্ত হয়ে, এবং নির্দেশনা দিয়ে সবাইকে পাঠিয়েছেন যাতে এলাকায় থাকে। বিএনপি নেতাদেরকে কাছে শুনি, তারেক রহমান, খালেদা জিয়া এই নির্দেশনাই দিচ্ছেন। আচ্ছা 5 আগস্ট তো সামাল দেয়া গেল, এরপরে উনি কথা বলেছেন, পারতেন না দুটো কথা বলতে, দুটো কথা শুনিয়ে দিতে? সো আপনি সব আছে, তার সাথে আপনার একটা অবিশ্বাস্য
উদার গণতান্ত্রিক মানসিকতা আছে। আমরা যে মধ্যপন্থী রাজনীতির কথা বলি, এই আলাপটা আমরা একটু পরেই করব, এটাও খুব গুরুত্বপূর্ণ যে এখন খালি গণতন্ত্র আর রাজনীতি থাকলে না, গণতন্ত্রের মধ্যেই এখন উগ্রতা ঢুকে পড়েছে, উগ্রবাদ ঢুকে পড়েছে, রাইটিস্ট আইডেন্টিটি পলিটিক্স ঢুকে পড়ছে, যারা অত্যন্ত উগ্র ভাষায় কথা বলেন, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেন। এটাই তাদের রাজনীতি। নরেন্দ্র মোদী যে রাজনীতিটা করেন, ট্রাম্প যে রাজনীতিটা করেন, নাইজেল ফারাজ যে রাজনীতি করেন, মেরিন লাপেন যে রাজনীতি করেন, সেই জায়গায়ও তিনি ট্রুলি একসময় বলেছিলেন না যে আমরা ডানের বামে, বামের ডানে, এই জায়গায় মধ্যপন্থার রাজনীতি, সবাইকে অ্যাকোমোডেট করা। আমরা শেখ হাসিনার বিচার চাই, শেখ হাসিনার বিচার খালেদা জিয়াও নিশ্চয়ই চাইতেন, সবাই চাই, কিন্তু কোনো বিদ্বেষের জন্য না, এটা একটা সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য। সো এইটা আমার কাছে অনেক বড় মনে হয়। মানে উনি আমাদের 8-10 জন মানুষের জায়গা থেকে উনি যে সবার মাথার উপরে চলে গেলেন, সবাই যে তাকে এভাবে নিল, তার একটা প্রধান কারণ পোস্ট 5 অগাস্ট উনি যা করেছেন, আমার ধারণা সেটা। অনেক ধন্যবাদ আপনাকে। শান্ত, আপনি তো সম্ভবত জানাজায় অংশ নিয়েছেন, কেমন ছিল জানাজা, কি দেখলেন সেখানে? এটা আসলে আমি ইতিহাসের সাক্ষী হলাম। বাংলাদেশে তো এর আগে বহু নেতা মারা গেছেন, অনেকের জানাজায় অংশগ্রহণ করেছি। জিয়াউর রহমানের জানাজায় অংশগ্রহণ করার সুযোগ হয়নি, বইয়ের পাতায় পড়েছি, ভিডিও দেখেছি এবং শুনেছি সেটা একটা অনন্য রেকর্ড হয়েছিল। এইবার আমি আমার বড় ছেলেকে নিয়ে, ওর বয়স 18 হলো মাত্র, ও কালকে রাতেই বলছিল যাবে। এর আগে আমি যখন হাদির জানাজা হয়, আমি চিটাগাং গিয়েছিলাম একটা কনফারেন্সে, ও একা গিয়েছে, তো যাবে এবং ও সংসদ ভবন চত্বরের সামনের ওইখানে গিয়ে জানাজা পড়তে চায়। সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি রওনা দিয়ে ওকে দিয়ে দীর্ঘ পথ হেঁটে সেই মানুষের ভিড় ঠেলে ঠেলে যেতে হয়েছে। মাঝে মাঝেই মোবাইলে ঢুকে লাইভ দেখেছি কেমন লোক হয়েছে, কত দূর ঘুরে গেল। আমি যখন মগবাজারে তখনই শুনছি সেই সকাল 10:30-11টার সময় বিজয় সরণি পর্যন্ত ভরে গেছে মানুষে, এইদিকে তেজগাঁ বাংলা মোটর পর্যন্ত এইদিকে লোক। জানাজার সময় তো জানাজা হলো, দেখলাম, অনেকের মন্তব্য শুনলাম, মিডিয়ায় কিছু কিছু মাঝে মাঝে দেখলাম। আসার সময় আমার অন্য একটা চ্যানেলে রামপুরায় প্রোগ্রাম ছিল, অলমোস্ট পুরো পথ আমাকে হেঁটে আসতে হলো এবং নির্বিঘ্ন হাঁটা নয়, মানুষের স্রোতের মধ্যে নিজেকে ছেড়ে দেওয়া, মানুষ ঠেলে ঠেলে এগিয়ে দিচ্ছে। আপনি বোঝেন যে একটা মানুষ কম্প্যাক্ট থাকলে যেরকম ইয়েটা, নিজে স্বাধীনভাবে হাঁটা যায় না, ভিড়ের মধ্যে মধ্যে মানুষ আগায়, আমিও আগাই এভাবে। অনেকের জানতে চাইলাম যে কেমন মানুষ হতে পারে, কি বলছেন এটা তো কল্পনা করাও মুশকিল, ছাদে মানুষ, ফ্লাইওভারে মানুষ, রাস্তায় মানুষ, অলিতে গলিতে মানুষ, বড় বড় রাস্তাগুলো ভরে গেছে, মাঠ ভরে গেছে। বেশিরভাগই মতামত হচ্ছে কোটির উপরে মানুষ হয়েছে এই জানাজায়। কোটির উপরে মানুষ বাংলাদেশে একজন মানুষের জানাজায়, এই শীত উপেক্ষা করে সারা দেশ থেকেও কেউ কেউ এসছেন, ঢাকার মানুষ গেছেন, এবং এর সবই যে বিএনপির রাজনীতি করা মানুষ তাও নয়, অন্য রাজনীতি করা অথবা কোনো দল না করা মানুষ। কেন গিয়েছেন? খালেদা জিয়াকে ভালোবেসে। কেন ভালোবাসেন এই মানুষটাকে? ডক্টর জাহেদ এতক্ষণ বলেছেন, একজন খুবই সাধারণ একজন গৃহবধূ, যিনি কখনো এক্সপোজড হতেন না রাজনৈতিক কাজে, তার হাজব্যান্ড প্রেসিডেন্ট থাকা অবস্থায় কোনো রাজনৈতিক কর্মসূচি এটা ওইটায় নিজেকে সম্পৃক্ত করতেন না। স্বামীর মৃত্যুর পরে দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে তাকে রাজনীতিতে আসতে হলো। আসার পরে প্রাথমিক সদস্য পদ দিলেন 82 সনে, 83 সনে ভাইস প্রেসিডেন্ট হলেন, 84 সনে এসে ধরেন অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান হলেন এবং পরে কাউন্সিলের মাধ্যমে ভাইস চেয়ারম্যান হলেন। 41 বছর ধরে এই দলটাকে নেতৃত্ব দিলেন এবং নেতৃত্ব দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় যে দলটি করেছিলেন এবং সঙ্গত কারণেই নতুন দল হিসেবে বিভিন্ন দল থেকে লোকজন এনে বা নির্দলীয় যোগ্য লোকদের এনে দল করলেন। সেই দল থেকে অনেকে আবার এরশাদের সময় ভেগেও গেল, ভাগিয়ে নিয়ে গেল, এরশাদ মন্ত্রী করলো, নানান পদ দিল। সেই ভাঙনের মুখে দলের দায়িত্ব নিয়ে দলটাকে তিনি এদেশের মাটি ও মানুষের দলে পরিণত করলেন, সাংগঠনিক ভিত্তি দিলেন এবং আজকের এই পর্যায়ের একটা বিএনপি গঠন করলেন। তার মধ্যে তাকে এরশাদের সময় নিপীড়ন সহ্য করতে হয়েছে, তাকে অবরুদ্ধ থাকতে হয়েছে। তারপরে 86 নির্বাচনের সময় যখন শেখ হাসিনা, আওয়ামী লীগ একটি বড় দল, তার নেত্রী নির্বাচনে গেলে জাতীয় বেঈমান হবে ঘোষণা দেওয়ার 2 দিনের মধ্যে চলে গেল, তার সঙ্গে জামায়াত ইসলাম তাদের সঙ্গী হলো। সেই অবস্থায় বিএনপি, তারা বড় দল, মানে বড় দল এবং মেঝো দল, দুটা দলই চলে গেল। বিএনপি কি করবে সিদ্ধান্ত নিলেন তিনি আপোষহীনভাবেই যে তিনি আপোষ করবেন না।
এরশাদের অধীনে নির্বাচন যাবেন না, এবং এই আপোষহীন অবস্থান নিয়ে নেতৃত্ব দিয়ে তার পরিশ্রম, মেধা, যোগ্যতা দিয়ে এইরকম একটা বিএনপির এরকম দুরবস্থা থেকে দলটাকে টেনে তুলে এনে 91-তে ক্ষমতায় আসলো। এর পরের ইতিহাস তো এখনকার জেনারেশনও শুনছে, জানে যে আওয়ামী লীগের নিপীড়ন, 111-এর সময় তাকে জেলে যাওয়া, এবং তার যে রাজনৈতিক দূরদর্শিতা এবং নারীদের শিক্ষার জন্য, নারীদের মেয়েদের অবৈতনিক শিক্ষা দেওয়া, স্কুলে গামী মেয়েদের সংখ্যা বাড়ানো, বাল্যবিবাহ কমানো, আজকে মেয়েরা যে অনেক জায়গায় শিক্ষিত এবং এস্টাবলিশড, এর গোড়াপত্তনটা কিন্তু ওই খালেদা জিয়া করেছেন। কারণ তিনি একজন নারী, এবং তার একাডেমিক শিক্ষায় তিনি অনেক দূর এগুতে না পারলেও তার ভেতরে যে শিক্ষার আলোটা ছিল সেটার প্রমাণ তিনি দিয়েছেন। এইভাবে তিনি এই দলটাকে, দেশটাকে এগিয়ে নিয়ে গেছে। আর কিছু ইউনিক বিষয় ছিল। একটা হচ্ছে তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কখনো কারোর সঙ্গে আপোষ করেননি, এবং স্পষ্ট ভাষায় প্রকাশ্যে জানিয়ে দিতেন, বিদেশে আমার কোনো প্রভু নেই, বন্ধু আছে। কারো প্রভুত্ব মেনে তিনি কখনো কিছু করবেন না, এটা প্রকাশ্যে জানিয়ে দিতেন, শুধু কৌশলে অবস্থান নিতেন না। তারপর দেখেন ওনার ব্যক্তিত্ব এবং পরিমিতিবোধ। তিনি এত টর্চারের মুখে কখনো বিদেশে যাননি। বলেছেন যে আমি অল্প বয়সে স্বামীকে হারিয়েছি, আমার আপনজন তো এদেশের জনগণ, আপনারাই আমার পরিবার, আপনারাই আমার আপনজন, আমার আর কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা। তাকে নিয়ে জাতীয় সংসদে স্বয়ং শেখ হাসিনা এবং তার কামলা শ্রেণীর যে সব এমপিরা ছিল এবং নারী এমপিরা পর্যন্ত এমন কদর্য ভাষায়, এমন বাজেভাবে খালেদা জিয়ার ব্যক্তিগত চরিত্র নিয়ে মিথ্যা রটনা, বাজে কথা বলে এতটা অপদস্থ করবার চেষ্টা করত। খালেদা জিয়া এক কথায় জবাব দিয়ে দিলেন যে কখনো কখনো নীরবতাই এদের মোক্ষম উত্তর, এক কথায় শেষ। এই যে জাহেদ বলছিলেন যে 111-এর এই আওয়ামী লীগের আমলে তাকে একটা মিথ্যা মামলায় জেল খাটানো, বিনা চিকিৎসায় রাখা, রোগটা আরও বেশি গুরুতর হয়ে গেল সেই সুযোগে, বাংলাদেশে পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসা নেবেন সেটুকুও সুযোগ দেওয়া হলো না, এবং মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। আমি দু একটা অনুষ্ঠানে বলেছি যে শেখ হাসিনার এই যে মৃত্যু, এটা শুধুই মৃত্যু না, এটা একটা হত্যাকাণ্ড। এইটা স্লো পয়জনিং করে যেরকম মারে, সেরকম চিকিৎসা না দিতে দিয়ে রোগকে আরো গুরুতর করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, সেটা এক ধরনের ওই হত্যাকাণ্ডের আকাঙ্ক্ষা থেকে করা। এটাই করেছে শেখ হাসিনা। এমন নিপীড়নের পরও 5 আগস্টের পরে তিনি নিজের দলকে দেশবাসীতে সংযত থাকতে বলতেন, ধৈর্য ধারণ করতে বললেন, আওয়ামী লীগের সঙ্গে কনফ্লিক্টে জড়াতে না বললেন, তাদের উপর আক্রমণ যাতে না হয় দলীয় কর্মীদের সেটা পাহারা দিতে বললেন। ফাইনালি তিনি এক কথায় জবাব দিলেন, বললেন আমি এর বিচারের ভার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। এই যে একজন মানুষ এক কথায় দেখেন, আপনি 3 জায়গায় দেখেন বিদেশে বন্ধু নেই, এই যে তার জবাব, মোক্ষম জবাব, নীরবতা এবং আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছি, 3টা গুরুতর সময় 3টা বাক্য দিয়ে তিনি সমস্ত জবাব দিয়ে দিলেন। তো সেই মানুষের প্রতি যে ভালোবাসা, সেটা তো জেনারেশন থেকে জেনারেশন দেশের মানুষের থাকবে। তার প্রতিফলন হয়েছে আজকের এই জানাজা। এবং বাংলাদেশে শুধু না, আমি খুব সংক্ষেপে শেষ করে দেই, পৃথিবীর বিভিন্ন দেশে এরকম রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় কারো মৃত্যু হলে যেই রকম রেসপন্স, খালেদা জিয়ার একজন সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ এবং দলের চেয়ারপারসন থাকলেও দলের চেয়ারপারসনের অ্যাক্টিভলি দায়িত্ব পালন করছিলেন না তিনি, বা পারছিলেন না, সেই রকম একজন নেত্রীর মৃত্যুতে বিশ্ববাসী রাজনৈতিক অঙ্গনে তার জন্য যে স্টেটমেন্ট করেছে, সেখানে শুধু শোক প্রকাশ করে থেমে থাকেনি কেউ। তার যে সাহস, সংগ্রাম এবং সাফল্যের ইতিহাসে ভরা তার যে রাজনৈতিক জীবন, সেগুলো উল্লেখ করতে কেউ ভুলেননি, সংবাদ মাধ্যমগুলোও সেগুলো ভুলেনি। এইরকম কজন পায় বলেন? অনেক ধন্যবাদ আপনাকে। জাহেদ, আপনি উদার গণতন্ত্রের কথা বলছিলেন। যেমন ধরুন, আমি এখন মানে উনি যখন খুব অসুস্থ হয়ে যান, তখন আমি অনেক জায়গায় একটা কথা বলেছি, মানে বেগম খালেদা জিয়া আর কিছু বেঁচে থাকলে উনি আর কিছু অর্জন হতো, উত্তর হচ্ছে হতো না। ওনার জীবনের সব অর্জন উনি আসলে করে ফেলেছেন। একটা ছোট আফসোস আছে আমার মনে হয়, এই দৃশ্যটা যদি উনি দেখতেন, যে তার দল এতদিন ধরে লিড করা দল, গণতন্ত্রের ফাইট করা দলটা নির্বাচনে জিতেছে, সরকার গঠন করছে, ওনার যে শারীরিক অবস্থা, উনি আসলে তেমন কিছু করতে পারতেন না। এটা দেখলে ভালো হতো। কিন্তু আমি একটা কথা প্রায় বলেছি, ওনার স্বার্থ ছিল না বাঁচা, কিন্তু আমাদের না একটা স্বার্থ ছিল। সেটা হচ্ছে উনি যে জায়গায় তাকে নিয়ে গেছেন, গণ অভ্যুত্থান পরবর্তী দেশে যখন কনফ্লিক্ট হয়, কনফ্লিক্ট কিন্তু ইনএভিটেবল। আমি বারবার বলছি, নির্বাচন হবে, এর আগেও আমাদের একটা প্রবলেম্যাটিক পথ আছে, পরেও আছে। মানে নির্বাচন হয়ে গেলে যে আমরা সিকিওর তা না।
মিশরে বা তিউনিসিয়াতে ঝামেলা হয়েছে। এই সময়টা উনি একজন মানুষ যিনি সব রাজনৈতিক দলকে কথা, এমনকি ওনার দলকেও উনি চাপ দেওয়ার মতো সক্ষমতা রাখতেন। পাওয়ারের আরও সেন্টার্স আছে, ব্যবসায়ীরা আছে, সেনাবাহিনী আছে, উনি এখানে চমৎকার একটা মধ্যস্থতা করতে পারতেন, সেটা খুব জরুরি ছিল। উনি থাকলেন না, কিন্তু ওই যে বললাম আমরা তো প্রায় বলি না, আমরা ওনাকে যদি শ্রদ্ধা করি আসলে ওনার কাছ থেকে তো কিছু জিনিস নিতে হবে। সংকট এখন আমাদের কোন জায়গায় দাঁড়ালো হচ্ছে আমরা এখন একটা উগ্রতা বা উগ্র ডানপন্থী রাজনীতি বিপরীতে গ্রো করার প্রবণতা তৈরি হয়েছে। ওই রাজনীতি ডিজার্ভ করে আপনার রেটরিক হবে খুবই টাফ, আপনি আক্রমণ করবেন, আপনি মানুষের মানে ডানপন্থী রাজনীতি করে কি আসলে আমাদের কতগুলো ইনবর্ন ইনস্টিংক্ট যেগুলোকে আমরা ইড বলি, আমার মধ্যে রাগ আছে, ক্ষোভ আছে, প্রতিশোধ পরায়ণতা আছে, এগুলোকে উস্কে দিতে থাকে, এটাই তাদের রাজনীতি। দেখবেন আমাদের মাঠেও এই ঘটনা কিন্তু ঘটছে। এগুলোই আমাদের এই অভ্যুত্থানের পরবর্তী কেওস তৈরির খুব বড় সম্ভাবনা তৈরি করছে। এই জায়গায় আমি মনে করি যে তার যে মধ্যপন্থার রাজনীতি ছিল সেই মধ্যপন্থার রাজনীতিকে ভালোবাসা উচিত, কারণ একটা দেশে নির্বাচন হলেই আসলে গণতন্ত্র চলে আসে না। পৃথিবীতে গণতন্ত্রে নির্বাচিত সরকার মারাত্মক অগণতান্ত্রিক হয়ে উঠছে, এটাই গত 10-15 বছর থেকে পৃথিবীর আলোচনার জায়গা। এই যে আবার মোদির কথা বললাম, ভারতের গণতন্ত্রের যে সূচকে আছে তাতে ক্রমাগত সে নিচের দিকে নামছে, আমেরিকা নামছে, ইউরোপের মাটিতে হচ্ছে। ফলে তার এই জায়গাটা আমাদের আসলে ধরতে পারতে হবে। আমরা যদি তাকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকি, সত্যিকার অর্থে তাকে যদি শ্রদ্ধা করি, আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তার জানাজা পড়ে আসলাম, ঠিক একইভাবে তার শিক্ষাগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত তীব্র আক্রমণের মুখেও সায়ন্তভাই যে বলছেন যে নীরব থাকা, আচ্ছা নীরব যদি ওনার পর্যায়ে যাওয়া হয়তো যাবে না, আমি হয়তো বলছি না যাবে না, কিন্তু আপনি পাল্টা আরও অনেক বেশি আক্রমণাত্মক কথা না বলেন, আমরা কিন্তু একটা ভালনারেবল টাইমে আছি। মানে উদার গণতন্ত্রের চ্যালেঞ্জগুলো কি মূলত? মানে এই মুহূর্তে চ্যালেঞ্জ হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী সময় যেটা হয়, মানুষ তো এমনিতেই অপ্রেস থাকে, অপ্রেস থাকতে থাকতে তার মধ্যে কিন্তু এমনিতেই রাগ ক্ষোভ দ্বন্দ্ব বেড়ে যায়। এখন চ্যালেঞ্জ হচ্ছে এটাকে তো উস্কে দেওয়া সম্ভব। ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিই, স্পষ্টভাবেই দিই। ভারতের বিরুদ্ধে তো আমাদের যৌক্তিক ক্ষোভ আছে, বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করার পেছনে ভারতের প্রত্যক্ষ রোল আছে, কিন্তু মূল কাজটা তো শেখ হাসিনা করেছে, ভারত এসে পাশে ছিল। কেউ যদি শেখ হাসিনা হইতে চায় ভবিষ্যতে ভারত তাকে নিয়ে নিতে পারে, রাষ্ট্র তার স্বার্থ দিয়ে চলে। সো ভারতের ক্রিটিক আমরা করবো, কিন্তু মানুষের মধ্যে যেহেতু ভারত নিয়ে রাক্ষোভ আছে, এর মাঝখানে দাঁড়িয়ে আমরা হটকারী কোনো কিছু করতে পারি। এটি হলো ডানপন্থার প্রবলেম। সেভেন সিস্টার্স আলাদা করে ফেলবো, ইউ ক্যানট সে দ্যাট।